কথাগুলো শেষ করে মেহেরের ভেতরে এক অদ্ভুত ভয়ানক শান্ত ভাব চলে এলো। সে নিজের গলা থেকে ওড়নাটা খুলে ফেললো। চটজলদি বিছানার উপর দাঁড়িয়ে সিলিং ফ্যানের সাথে শক্ত করে ওড়নাটা বেঁধে নিল সে। এরপর টেবিলে থেকে ইফাতের একটা ছবিসহ অ্যালবাম টেনে নিয়ে শেষবারের মতো বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরলো। ছবি ইফাতের মুখে আলতো করে চুমো এঁকে দিল। আপনি এমন কেন? কি মায়া আছে আপনার মাঝে? যে মেয়েটা নিজের সাথে নিজের কখনো বিয়ে না করা প্রমিস করেছিল, অথচ আপনি আমার লাইফে এসে সেই কঠিন প্রমিসটাও এক লেপ্টে ভেঙে দিয়েছেন। আমি তো কখনোই কাউকে ভালোবাসতে চাইনি, কোনোদিন কারোর জীবনসঙ্গী হতে চাইনি। তাহলে আপনার বেলায় কেন সবকিছু এমন উল্টা হয়ে গেল? আমার এই অভিশপ্ত মনে আপনাকে পাওয়া এক তীব্র লোভ জন্মেছিল, কিন্তু আমার মতো মেয়ের জন্য এই লোভটাও তো একটা মস্ত বড় পাপ। আমি জানি আপনি কখনোই আমার হবার নয়। বামুন হয়ে কিভাবে আকাশের চাঁদের হাতে দেয় বলুন তো? মেহের একটা দীর্ঘশ্বাস শ্বাস ফেলল। তার বুকটা যেন ফেটে যাচ্ছে। জীবনের এত বড় এত বাজে একটা পরিস্থিতিতে সে কোনোদিনও পড়বে তা ছিল তার কল্পনার বাইরে। অ্যালবামের ছবিটার ওপর নিজের কাঁপতে থাকা আঙুলগুলো বুলিয়ে দিয়ে সে আবার বলল, আপনাকে অনেক ভালোবাসি আমি। হয়তো আপনি কোনোদিনও জানবেনই না আপনাকে পাওয়ার জন্য ভেতরে ভেতরে কতটা ছটফট করেছি আমি। কিন্তু আফসোস, আপনাকে কোনোদিনও পাবো না জেনেও কেন এত আকাঙ্ক্ষা জন্মেছিল আমার এই পোড়া মনে। মেহের একটা শব্দ ও উচ্চারণ করতে পারল না। সব কথা সব কষ্টে যেন তার গলার কাছে এসে দলা পাকিয়ে গেল। সে পরম যত্নে ও ভালোবাসার অ্যালবামটা তার নির্দিষ্ট স্থানে রেখে দিল। এবার সমস্ত আবেগ আর মায়া ত্যাগ করে শেষ সিলিং ফ্যানের নিচে এসে দাঁড়ালো। শেষবারের মতো সিলিং ফ্যানের দিকে তাকালো। অতঃপর ফিসফিসিয়ে বলল, আমাকে মাফ করে দেবেন আমার না হওয়ার পুরুষ। আপনাকে বড্ড বেশি ভালোবাসি তাই। তাসনুভা মেহের দুনিয়ার সব কষ্টেও সাহায্য করতে পারলেও আপনার চোখে ঘৃণাপূর্ণ চাহনি সাহায্য করার ক্ষমতা তার নেই। এই চিরকালের জন্য সবাইকে মুক্তি দিয়ে গেল। শেষ মুহূর্তে আকম্বিতায় মেহের ধীরে লয়ে ফ্যানের নিচে রাখা টুলটা ওপরে গিয়ে দাঁড়ালো। গলায় ওনায় ফাঁসিয়ে পেঁচিয়ে সেই নিজের শরীরটাকে শূন্য ঝুলিয়ে দিতে যাবে, ঠিক তখনই কোনো কিছু বুঝে ওঠার আগে একটি আঘাতে দরজা ভেঙে গেল আর ঝড়ের বেগে ভেতরে এসে ঢুকলো ইফাত ভেতরে ঢুকে মেহেরের এমন মারাত্মক কাণ্ড দেখে তার পায়ের তলায় মাটি যেন সরে গেল। সে আর কোনো কিছু ভাবা বা দেখার সময় নিল না। চিল্লাতে মতো ছুটে গিয়ে এক হেঁচকায় মেহেরকে ফ্যানের নিচ থেকে টেনে নিয়ে নিচে নামালো। চোখের পলকে তাকে নিজের বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরল সে। ইফাতের চেনা বুকে ওম পেতেই মেহেরের এতক্ষণে চেপে রাখা সমস্ত বাঁধ ভেঙে গেল। সে তাকে দু হাতে আঁকড়ে ধরে ডুকরে কেঁদে উঠল। ইফাত ছাদ থেকে চলে যাওয়ার পর যখন আবারও ছাদে ফিরে মেহেরকে দেখতে পায়নি, তখন তার মনে এক অজানা আকাঙ্ক্ষা ডেকে উঠেছিল। সে বিদ্যুৎ গতিতে মেহেরের রুমের সামনে ছুটে আসে, কিন্তু রুমের ভেতর থেকে আটকানো দেখে সে বারবার মেহেরকে ডেকেছিল। মেহের ভেতরে ঝড়ে এতটাই মগ্ন ছিল যে বাইরে কোনো আওয়াজ তার কান পর্যন্ত পৌঁছেনি। নিরুপায় হয়ে ইফাত সজোরে লাথি মেরে দরজা ভেঙে রুমে ঢোকে। আর মাত্র একটা সেকেন্ড দেরি হলে আজ কি কেলেঙ্কারি না ঘুরে যেত তা ভাবতে গিয়ে ইফাতের গায়ের লোম শিউরে উঠেছে। সে মেহেরকে বুকের সাথে আরো তীব্রভাবে পিষে ধরে কাঁপা কাঁপা গলায় বলতে লাগলো, এটা কি করতে যাচ্ছিলে ফুলকন্যা? তুমি বুঝতে পারছো আজ তোমার কিছু হয়ে গেলে আমার কি হতো? কিভাবে নিজেকে ক্ষমা করতাম আমি? মেহের কাঁদতে কাঁদতে বলল, আমি পারবো না আপনাকে ছাড়া বাঁচতে, সত্যি পারবো না। আমি তো আপনাকে আগেই বলেছিলাম আপনি মেনে নিতে পারবেন না আমায়, কিন্তু আপনি আমার কথাগুলো শুনলেন না। এখন আমার কি হবে? বলতে বলতে মেহের হঠাৎ করে এক ঝটকা ইফাতকে জড়িয়ে নিজ বুক থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। সে আবারও বিছানার দিকে সরে যেতে চাইলো। ইফাত শক্ত করে তার হাত চেপে ধরলেও মেহের আজ অবাধ্য। সে ছটফট করতে করতে চিৎকার করে উঠল, ছাড়ুন আমায়, আমি আপনার চোখে ওই ঘৃণিত চাহনি সহ্য করতে পারবো না, তার চেয়েও আমি মরেই যাব। মেহেরের মুখে মৃত্যু কথা শুনে এবং তার এমন উন্মাদতা দেখে ইফাত নিজের উপর যন্ত্রণায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। সে আর নিতে পারল না। ঠাস ঠাস করে করে পরপর দুটো থাপ্পড় বসিয়ে দিল মেহেরের গালে। মুহূর্তের মধ্যে পুরো রুম স্তব্ধ হয়ে গেল। থাপ্পড়ে আকম্মিতায় মেহের এক নিমিষে শান্ত হয়ে গেল। সে গালে হাত দিয়ে অশ্রুসিক্ত অবিশ্বাসের দৃষ্টিতে ইফাতের দিকে তাকিয়ে রইল। এদিকে মেহেরের শান্ত মুখটার দিকে তাকিয়ে ইফাতের নিজের প্রতি তীব্র ঘৃণা হতে লাগলো। সে রাগে মাথায় মেহেরের গালে হাত তুলেছে। অনুশোচনায় দগ্ধ হয়ে ইফাতে নিজের মেহেরের চোখের জল মুছে দিল। তারপর পরম মায়া তার গাল দুটো নিজের হাতে আজলায় ভরে নিল। সরি ফুলকন্যা, আই এম রিয়েলি সরি। আমি সত্যি তোমাকে আঘাত করতে চাইনি, কিন্তু তুমি এমন একটা নিচু কাজ কেন করতে যাচ্ছিলে? আমি কি একবার বলেছি যে তোমাকে বউ বানাবো না? বলিনি তো? তাহলে কেন নিজের জীবন প্রদীপ এভাবে নিভিয়ে দিতে গিয়েছিলে? মেহের ফুপিয়ে উঠল, কিন্তু আপনি তো এটাও বলেননি যে আমার বউ বানাবে। আপনি তো আমার অতীতের ওইটুকু কথা শুনে কিছু না বলে চলে গেলেন। ইফাত এবার আলতো করে হাসলো, তবে সেই হাসি ছিল এক বুক গভীরতা। চলে গিয়েছিলাম, তবে তোমাকে ফেলে নয়, বরং তোমাকে চিরকালের জন্য নিজের করে নিতে। আমি তোমার জন্য এই লাল বেনারসি শাড়িটা আনতে আমার রুমে গিয়েছিলাম, আর তুমি ভেবে নিলে আমি আর 10টা
কাপুরুষের মতো তোমাকে ছেড়ে পালিয়েছি। ইফাতের কথা শুনে মেহের অনুতাপে মাথা নিচু করে নিল। মানুষটাকে সে কত সহজে কতটা ভুল বুঝে ফেলল। নিজের এই মস্ত বড় ভুলের জন্য মেহেরের ভেতরটা অনুশোচনায় কুঁকড়ে যেতে লাগলো। ঠিক তখন ইফাত তার হাতের লাল টুকটুকে বেনারসি শাড়িটা মেহেরের মাথায় ঘোমটা মতো টেনে দিল। তারপর মেহেরের চিবুক ধরে মুখটা নিজের দিকে ঘুরিয়ে নিল। ভালোবাসি তোমায় ফুলকণা, তোমায়, তোমার পাশ জানার কোনো ইন্টারেস্ট আমার কোনোদিনও ছিল না। আমি শুধু প্রেজেন্ট অ্যান্ড ফিউচার তোমাকে লাগবে, তোমাকে বউ বানানোর স্বপ্ন দেখেছি, ব্যাস এইটুকুই। আচ্ছা এখন ওসব বাজে কথা বাদ দাও, চলো আমরা এখনই বিয়ে করব। মেহের চমকে উঠে চোখ বড় বড় করলো। এখনই? হ্যাঁ এখনই। ইফাতের কণ্ঠে কোনো দ্বিধা নেই। কিন্তু বাইরে তো এত বড় ঝড় বৃষ্টি হচ্ছে, তাছাড়াও বাড়ি কেউ তো জানে না আমার অতীতের। মেহের তার কথা শেষ করার আগে ইফাত তার ঠোঁটের আঙুল দিয়ে থামিয়ে দিল। মেয়ের কাঁপতে থাকা হাত জোড়া নিজের হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরে দৃঢ় কণ্ঠে বলে উঠল, কারো কিছু জানার কোনো দরকার নেই। আমি তোমাকে আমার বউ করব, আর তোমার সাথে সংসারও আমি করব। সো কে কি বললো বা ভাবলো সেসব ইফাত চৌধুরী কিচ্ছু যায় আসে না। বাইরে ঝড় হোক আর তুফান হোক, বিয়ে আমি এখনই করব। তন্ময় অলরেডি সব ব্যবস্থা করে রেখেছে। চলো। মেহের আবারও আমতা আমতা করে বলল, শুনুন না আমার। কিন্তু কে শোনে কার কথা? ইফাত আর কোনো কথা বলার সুযোগই দিল না। সে এক নিমিষে মেহেরকে নিজের দুহাতে পাজা কোলে করে তুলে নিল। মেহের পরম শান্তিতে ইফাতের গলা জড়িয়ে ধরল। বাইরে তখন প্রকৃতি বুকে ঝড় বইছে, আর রুমের ভেতরে সব ঝড় থামিয়ে দিয়ে ইফাত মেহেরকে কোলে করে নিয়ে ধীরে পায়ে কক্ষ ত্যাগ করলো। ভাঙা কাচের টুকরো আর অতীতের সব গ্লানি পেছনে ফেলে তারা দুজন হেঁটে চলল এক নতুন ও সুন্দর জীবনের গন্তব্যে। বউ বউ ও বউ, রেগে আছো? উজান কিছুটা অপরাধী সুরে ডাকলো। মৌ এক মুহূর্তের জন্য দেরি না করে অগ্নি দৃষ্টি মেলে তাকালো উজানের দিকে। সেই সাথে সাথে মৌ চিৎকার করে উঠে, একটা কথাও বলো না বেহায়া পুরুষ, এই নাকি সে না আমায় ভালোবাসে? নির্লজ্জ একটা মানুষ। আমার মতো কিউট বাচ্চা একটা বউকে রেখে কিনা কোথাকার কোন ডাইনিকে জড়িয়ে ধরে। যাক বাবা, আমি এখনই জড়িয়ে ধরলাম। শিরিন নিজেই তো। উজানের মুখে কথা শেষ হওয়ার আগেই মৌ রক্তচক্ষু নিজে তাকালো। সে চাহনি তীব্রতায় উজান বেলুনের মতো এক নিমিষে চুপছে গেল। আজকে বিকেলটা অবশ্য বেশ ভালোই কাটছিল। উজান যখন মৌকে তার মামাতো মন মতো শপিং করতে বলেছিল, মৌ তখন বিন্দাস মুডে ঘুরে ঘুরে সবার জন্য সুন্দর সুন্দর ড্রেস চয়েস করেছিল। আর উজান বেচারা বাপ ধারণার বাইরে ছিল। কিন্তু বিপত্তিটা ঘটলো হঠাৎ একটা মলে ঢোকার পর। কোথা থেকে যেন শিরিন আচমকায় দৌড়ে এসে উজানকে জড়িয়ে ধরল। দুই হাত ভর্তি শপিং ব্যাগ থাকায় উজান তখন চাইলেও তাকে হাত দিয়ে দূরে সরিয়ে দিতে পারেনি। উজান অবশ্য খুব ভালো করে বুঝেছিল মৌ যেন তাকে ভুল বোঝে। ঠিক সেই উদ্দেশ্য শিরিন এই নাটকটা করেছে। তবে উজানও কম যায় না। হাত দিয়ে না পারলেও সে সাথে সাথে পা দিয়ে শিরিনকে একটা মোক্ষম লাথি কষিয়েছে। সে দৃশ্য দেখে মৌ অবশ্য তার শপিং মলের ভেতরে খিলখিল করে হেসে উঠেছিল। কিন্তু পরক্ষণে তার এগোতে লাগলো। মুখটা মেঘের মতো থমথমে করে সে মল থেকে তড়িং গড়িতে বেরিয়ে আসে। পিছু পিছু শিরিনও আসছিল। কিন্তু ততক্ষণে উজান কোনো মতে শপিং ব্যাগটা সামলে মৌয়ের পেছনে ছুটে চলে আসে। মৌ এতটাই রেগেছিল যে সে উজানকে গাড়িতে না উঠে সোজা একটা অটোরিকশায় চলে বসে। উজান নাছোড়বান্দা, সে কোনো রকমের জোর করে মৌকে অটোরিকশা থেকে নামিয়ে নিজের গাড়ির ড্রাইভ সিটে বসিয়ে বাসায় নিয়ে আসে। তাদের বাসায় ফিরতে ফিরতে রাত এখন অনেকটাই গভীর। বাড়ির সব আলো নেভানো, সবাই ঘুমিয়ে পড়েছে। তবে সদর দরজা খোলাই ছিল। এটা দেখে উজান কিছুটা অবাক হলেও তখন আর কিছু বলো না। তারা ভেতরে প্রবেশ করার সাথে সাথে একটা সার্ভেন্ট এসে নিঃশব্দে দরজাটা আটকে দিল। উজান হাতের শপিং ব্যাগগুলো কোনো মতে ডাইনিং রুমের সোফায় ছুঁড়ে ফেলে মৌয়ের পিছু নিল। কারণ সে খুব ভালো করে চেনে তার এই পিচ্চি বউটাকে। এখন যদি তাকে আটকানো যায় তবে সে অন্য কোনো রুমে চলে যাবে, না হয় নিজের রুমে দরজার ভেতর থেকে লক করে দেবে। উজান অনেক চেষ্টা করেও মৌয়ের এই রাগ ভাঙাতে পারছিল না। এই পিচ্চি বউ, শোনো না, আই এম রিয়েলি সরি। তো উজান অনুনয় করলো। মৌর আগে গজগজ করতে মুখ ঘুরিয়ে বলে উঠলো, আমি কাউকে বউটও হই না, যান এখান থেকে। এমন সময় উজান আর কোনো সুযোগ না দিয়ে এক হেঁচকা টানে মৌকে নিজের বুকে শক্ত বাঁধনে আবদ্ধ করে নিল। মৌ রেগে মেগে যেই না চিৎকার করে উঠতে যাবে অমনি উজান নিজের হাত দিয়ে তার মুখটা শক্ত করে চেপে ধরলো। বউ বউ। উজান, রাগ করলো না প্লিজ, আজ তোমায় একটা দারুণ জিনিস দেখাবো। শান্ত হও। মৌ এবার রাগ ভুলে ফ্যালফ্যাল করে উজানের দিকে তাকিয়ে রইল। সে নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু উজান তাকে কোনোভাবে ছাড়লো না। সে ওভাবে মৌকে অর্ধ কোলে জড়িয়ে ধরে মেহেরের রুমের দরজার পাশে গিয়ে দাঁড়ালো। দরজাটা সামান্য ফাঁকা ছিল। দুজনে মিলে সেখানে দিয়ে ভেতরে উকি দিল। মেহেরের রুমে মিষ্টি হুলস্থুল। ভেতরের দৃশ্য দেখে মৌয়ের চোখ চড়গাছা। রুমের নরম আলোয় দেখা যাচ্ছে ইফাত অত্যন্ত যত্ন সহকারে মেহেরকে শাড়ি পরিয়ে দিচ্ছে। আর মেহের মনোমুগ্ধর মতো অপলক দৃষ্টিতে ইফাতের দিকে তাকিয়ে আছে। ইফাত যখন মেহেরের শাড়ি কুচিগুলো পরম মায়ায়
তার পেটের কাছে গুজে দিতে যাবে, অমনি মেহের লজ্জায় আর ভয়ে কাচুমাচু বলে উঠল, আপনি আমি নিজেই করে নিচ্ছি। ইফাত শাড়ির ভাঁজ থেকে দৃষ্টি তুলে মেহেরের চোখের দিকে তাকালো। অতঃপর ঠোঁটের কোণে এক চিরুতে দুষ্টি ভরা মুচকি হাসি ফুটে উত্তর দিল, ও বিয়ে করে বউ ঘরে তুলেছি কিসের জন্য? বউ আমার, বউয়ের একটু জেদ দেখালে দায়িত্ব এই ইফাত চৌধুরী। তাছাড়াও শুধু শাড়ি পরিয়ে দিলেই তো হবে না, সেটা খুলতেও। কথাটা শেষ করার আগেই লজ্জায় লাল হয়ে মেহের তড়িঘড়ি করে ইফাতের মুখে নিজের ভাবটা চেপে ধরল। মেহেরের এই আক্রমিত কাণ্ডে ইফাত শব্দ করে হেসে উঠল। তারপর তার হাতটা সরিয়ে দিয়ে আবারও পরম যত্নে শাড়ি কুচিটা পেটে গুজে দিল। ইফাতের আঙুল আলতো স্পর্শে মেহেরের শরীরটা খানিকটা কেঁপে উঠল। পরক্ষণে ইফাত মেহেরের একদম মুখোমুখি দাঁড়িয়ে তার কোমরটা হাতে শক্ত করে জড়িয়ে ধরল। মেহের হার্টবিট তখন চারপাশে নীরবতাকে ছড়িয়ে যাচ্ছে। ইফাত ফিসফিস করে বলল, মাঝ কথা থামিয়ে দিয়ে মেহের মেনে নিল, তবে আমি এখন ঘুমাবো এবার। মেহের আমতা আমতা করে টপিক চেঞ্জ করতে চাইলো, তবে ইফাত খানিকটা ঘনিষ্ঠতা বাড়িয়ে অদ্ভুত স্বরে শোধালো, যাক বাবা, বাসরাতে কেউ ঘুমায় বুঝি? তাছাড়াও ইফাত চৌধুরী যে বড্ড অধৈর্য, তাই তো জানোই। তাহলে এত বাহানা কিসের শুনি? আজকে রাতে স্পেশাল গিফট চাই না বুঝি? আমার ভয় লাগছে। হাই সুইট, ইফাত চৌধুরীকে ভয়ও পাও বুঝি, ভালোবাসা না আমায়? ইফাতের কণ্ঠে তীব্র মদকতায় মেহের লাজুক হেসে মাথা নাড়িয়ে স্বীকার করলো যে সে ভালোবাসে। বউয়ের এই স্বীকারোক্তিতে ইফাত বেজায় সন্তুষ্ট হলো। সে মেহেরের সাথে নিজের ঘনিষ্ঠতা আরও এক ধাপ বাড়িয়ে দিল। মেহের দুই ঠোঁটের দূরত্ব ঘটিয়ে দিতে সে যেই না নিজের মুখটা মেহেরের দিকে এগিয়ে নিয়ে গেল, ঠিক তখনই পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প প্রফেসর উজান চৌধুরী চলবে।